ওকে, আজকে আমাদের চ্যাপ্টার 18 আর 19 এর এক্সারসাইজ কোশ্চেনের সলিউশনটা করানো হবে। কোশ্চেন গুলো কতগুলো কম আছে, কিন্তু এগুলোতে কয়েকটা জিনিস একটু এক্সপ্লেন করার ব্যাপার থাকবে। সো তাহলে আমরা এখনই শুরু করে দেই, বাকিরা যারা পরে আসবে ওরা প্রিভিয়াস প্রবলেম গুলা রেকর্ডিং থেকে দেখে নেবে, সমস্যা নাই। সো আমরা এখানের মধ্যে স্টার্ট করে দেই। সো চ্যাপ্টার 18 চ্যাপ্টার কোশ্চেন অর এক্সারসাইজ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? A Greek scientist called Archimedes was asked to check the purity of gold in a crown. He did this by comparing the density of the crown with the density of pure gold. আচ্ছা, তো তাহলে তাকে ওই যে আমরা ওই ন্যাংটা ব্যাটার গল্প বলছিলাম না, যে একটা সায়েন্টিস্টকে, যে আর্কিমিডিসকে কি করছিল, একটা রাজা একটা কাজ দিছিল। কি কাজ দিছিল? বলছে যে তার গোল্ডস্মিথ তাকে যে ক্রাউনটা বানায় দিছে, এই ক্রাউনটা কি পুরাটাই গোল্ড দিয়ে বানানো নাকি উপর দিয়ে গোল্ডের একটা প্লেটিং করে দিছে। এইটা কি বলে, আর্কিমিডিসকে বলছে যে তুমি এটা ইনভেস্টিগেট করে বের করবা। সো তাহলে সে কিভাবে কাজটা করার ট্রাই করছে? কম্পেয়ার দ্য ডেনসিটি অফ দ্য ক্রাউন উইথ দ্য ডেনসিটি অফ পিওর গোল্ড। যদি দুইটা ডেনসিটি মিলে যায় তো তাহলে পরে কি হবে? যদি দুইটা ডেনসিটি মিলে যায় দেন ইট ক্যান বি সেড দ্যাট ক্রাউনটা পুরাটা কি দিয়ে বানানো? গোল্ড দিয়ে বানানো। তো এখন ফার্স্টে এ নাম্বারে বলতেছে কি, describe how he could have measured the density of an irregular shaped object such as crown. তো একটা irregular shaped অবজেক্টের ডেনসিটি কিভাবে বের করা যায়? একটা ম্যাস বের করা ইজি। ম্যাস আমরা কি করব? একটা ম্যাস ব্যালেন্সের উপরে বসায় দিব। এই যে একটা ম্যাস ব্যালেন্সের উপরে আমরা একটা এই ক্রাউনটা বসায় দিলাম, ঠিক আছে? এই ম্যাস ব্যালেন্সের উপরে এরকম ক্রাউন আমরা বসায় দিলাম। তো এখন এই ক্রাউনের ম্যাস কত, এই ম্যাসের রিডিং আমরা পেয়ে যাব, এটা কোনো প্রবলেম না। প্রবলেমটা কোথায়? ভলিউমটা মেজার করার সময়। যে ক্রাউনের তো স্পেসিফিক আমাদের কোনো শেপ নাই, ঠিক আছে? যে এটা একটা সার্টেন ডিজাইন করে ক্রাউনটা বানানো হয়েছে, তো তাহলে তার স্পেসিফিক কোন এরকম ডেফিনিট শেপ নাই যে আমরা মেনস্ট্রুয়েশনের ফর্মুলা দিয়ে বের করতে পারবো। লাইক কিউবের জন্য যেরকম ভলিউম বের করা ফর্মুলা আছে, সিলিন্ডারের জন্য যেরকম ভলিউম বের করা ফর্মুলা আছে, ওরকম ভলিউম বের করা ফর্মুলা ডিরেক্ট নাই। তো তাহলে সে এখন কিভাবে ভলিউমটা বের করবে? এটা আমরা কি পড়ছিলাম মনে আছে? ডিসপ্লেসমেন্ট ক্যান এন্ড মেজারিং সিলিন্ডার ইউজ করে কিভাবে আমরা কাজটা করতাম। এই যে ইরেগুলার শেপ অবজেক্টটাকে পানির নিচে নিয়ে যাব, দেন ওয়াটার লেভেলটা যতটুকু রাইজ করবে, এই যে এখানে ওয়াটারটা তো পুরা এই লেভেল পর্যন্ত ভরা ছিল। সো তাহলে ইরেগুলার শেপ অবজেক্টটা আনলে যতটুকু ওয়াটার স্পিল করতেছে ওই ওয়াটারের ভলিউমটা মাপলে পরে আমরা কি পেয়ে যাব? উই উইল গেট দা ভলিউম অফ দা ইরেগুলার শেপড অবজেক্ট। সো তাহলে তারও কি করা লাগবে? এরকম একটা কাজ করা লাগবে যে ওয়াটার ডিসপ্লেস করা লাগবে। ওয়াটারকে ডিসপ্লেস করলে পরে তখন কি হবে? তখন যতটুকু ওয়াটার ডিসপ্লেস হবে আর যতটুকু ভলিউমের চেঞ্জ আসবে, দ্যাট চেঞ্জ ইন ভলিউম ইজ ডিউ টু হোয়াট? দ্যাট চেঞ্জ ইন ভলিউম ইজ ডিউ টু দা ইরেগুলার শেপড ক্রাউন। তো তাহলে ক্রাউনের ভলিউমটা বের করলো, ম্যাসটা বের করলো। সো ডেনসিটি কিভাবে বের করা হবে? ম্যাস আর ভলিউম জানলে পরে হাউ টু ডিটারমাইন ডেনসিটি? by using the formula density is equal to mass by volume. So এই অ্যানসারটা তারা এখানে কি বলছে? লেটস সি। submerged the crown in water and measured the volume of water displaced. যে কতটুকু ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস হচ্ছে ওইটা বের করবে। সো এখান থেকে ভলিউম বের করলো। আমরা কোশ্চেনটার মধ্যে ফেরত যাই। এই যে ফার্স্টে বের করতে বলছে যে ভলিউমের কথা বললাম, দেন ডেনসিটি ইকুয়াল টু কি? ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। সো তাহলে ওখানে থেকে ভলিউম বের করব। হ্যাঁ ওয়াসিউর বলো। ভাইয়া কোশ্চেনটা যদি আরো যদি এমনি আর কি যে কারেন্ট যে মার্কস মানে ইউজুয়াল মার্কস এর চেয়ে যদি বেশি থাকে তাহলে এবারে এক্সাম ওটাতে আর কি ডায়াগ্রাম দেখাতে হবে না? হ্যাঁ ডায়াগ্রাম দেখাইতে হবে। মার্কস এর উপরে ডিপেন্ড করে। এখানে তো মার্কস লেখা নাই, এর জন্য আমরা বুঝতেছি না যে আসলে কতটুকু লিখলে শেষ হবে। মার্কস লেখা থাকলে তখন মার্কস এর উপর ডিপেন্ড করে যে ডায়াগ্রাম এড করব নাকি না। নরমালি এক্সপ্লেনেশনের সাথে ডায়াগ্রাম এড করলে অলওয়েজ আ বেটার আইডিয়া, যে তোমার এই এক্সপ্লেনেশনটাকে আরো কি করে সুন্দর মতো বুঝানো ট্রাই করে, যে পড়তেছে সে যেন বুঝতে পারে যে তুমি আসলে কি এক্সপ্লেইন করতে চাচ্ছ। বুঝছো ওয়াসিউর? জি ভাইয়া বুঝছি। ওকে, দেন এরপরে বি নাম্বারে কি বলতেছে?
pure gold has a density of 19,000 kg per meter cube. আচ্ছা, suppose the crown had a volume of 0.0001, তো তাহলে 0.301 এত মিটার কিউব হলো ভলিউম। তো তাহলে what mass should the crown be if it is made of pure gold? So তাহলে density is equal to mass by volume, তো তাহলে mass is equal to কি হবে, density into volume হবে। তো ডেনসিটি হলো 19,000 আর এটা হলো 0.0001। তো তাহলে 0.0001 মানে কত, 1/1000 নাকি? তো তাহলে দিস ইজ 19 কেজি, এমন আসে নাকি, কত আসে? এটাই তো আসার কথা। আচ্ছা সরি, ডিভাইডেড বাই 10,000, তো তাহলে 1.9 হবে। তো তাহলে 1.9 কেজি, সরি ওখানে 0.301 মিটার কিউব মানে হলো 1/10,000। ওয়ালাইকুম আসসালাম মুনাইজা। So the mass of the gold will be what, or the mass of the crown which is made up of gold will be 1.9 kg. আচ্ছা, এরপরে question number 2 তে কি বলতেছে, let's see. People working on the roofs of buildings often lay a ladder or plank of wood on the roof. যে কি করে তারা ওরকম ছাদে মনে করো ফ্লোরিং করতেছে বা ওরকম বানাইতেছে, যে তখনও মোজাইক গুলা বা ফ্লোরের ওই বেসমেন্টটা এখনো ঠিক মতো সেট হয় নাই। এখন ওইটার উপরে দিয়ে যদি মানুষজন কি করে বেশি প্রেসার এক্সার্ট করে, তো তখন কি হবে, ওইটা দেবে যাবে না, যে ওই জায়গাটা একটু ডিফর্ম হয়ে যাবে। তো এর জন্য কি করে, ওইটা যেন এরকম না হয়, তো তাহলে মনে করো এটা হলো রুফটপ, তো এখন এই রুফটপের উপরে এরকম প্ল্যাঙ্ক দেওয়া, এরকম প্ল্যাঙ্ক দেওয়া, দেন মানুষজন এইটার উপরে দাঁড়ায় থাকে, প্ল্যাঙ্কের উপরে দাঁড়ায় থাকে। তো এখন এটাতে লাভ কি হয়, মানুষজন এটার উপরে দাঁড়াইলে পরে হোয়াট ইজ হ্যাপেনিং, মানুষের ওয়েটটা কিন্তু কি হচ্ছে, the whole length or the whole area of the wooden plank এটার উপরে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে না, যে the full weight of the person is being distributed over this such large area. সো তাহলে আমাদের প্রেসারের ফর্মুলাটা কি, প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো তাহলে এরিয়া যেহেতু বাড়ায় দেওয়া হচ্ছে, ফর দ্য সেম ফোর্স দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য ফ্লোর উইল বি লেস। যে এখানের মধ্যে কি বলতেছে, যে দে ওয়াক অন দ্য ল্যাডার রেদার দেন দ্য রুফ ইটসেলফ, যে তারা ওই ল্যাডারের উপর দিয়ে বা ওই উডেন প্ল্যাঙ্কের উপর দিয়ে হাঁটে ইনস্টেড অফ ডিরেক্টলি ওয়াকিং অন দ্য রুফ, যে এই খালি জায়গাগুলো দিয়ে তারা না হেঁটে কি করে এরকম প্ল্যাঙ্ক অফ উড তারা প্লেস করে রাখে। এখন এখানের মধ্যে এ নাম্বার কোশ্চেনে কি জিজ্ঞাসা করতেছে, explain why using a ladder or plank will prevent the damage to the roof. কিভাবে, এই যে প্ল্যাঙ্ক ইউজ করলে আর ল্যাডার ইউজ করলে পরে এরিয়া আমরা বাড়াই দিচ্ছি, যে ফর দ্য সেম ফোর্স এরিয়া যদি বেড়ে যায় তো তাহলে প্রেসার কমে যাবে, তো প্রেসার কমে গেলে পরে ড্যামেজটা কম হবে। যে এখানের মধ্যে দেখো তার অ্যানসারে কি বলছে, the person's weight will be spread over the area of the ladder so the pressure on the roof will be less. তো যেটা বললাম, এরপরে কি বলতেছে, এটা বি নাম্বারে, a workman's weight is 850 নিউটন। আচ্ছা, তো একটা মিস্ত্রি যে নাকি ছাদে কাজ করতেছে তার ওয়েট কত, 850 নিউটন, and each of his boots has an area of 210 সেন্টিমিটার স্কয়ার। এই ব্যাপারটা তোমাদের কিন্তু লাস্ট এক্সামে খুবই বাজে হয়েছে অনেকজনের মার্কস, যে তোমাদের কিন্তু ইউনিট কনভার্সন খুবই কেয়ারফুল থাকা লাগবে। ইউনিট কনভার্সন একদম অলওয়েজ ইউনিট গুলাকে এসআই ইউনিটে নিয়ে আসার প্র্যাকটিস করতে পারতে হবে। ওকে, তো তাহলে সেন্টিমিটার স্কয়ার এটাকে কিসে কনভার্ট করতে হবে, মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। ওকে, তো তাহলে এইসব ব্যাপারগুলো আমাদের অলওয়েজ মাথায় রাখা লাগবে। এখন বলতেছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম প্রেসার আন্ডার হিজ ফিট when he is walking, give your answer in pascals। তো এখন এখানের মধ্যে দুই টাইপের অ্যানসার অনেকজন এরকম দেয়, মাঝে মাঝে বলে যে হাঁটতে সময় তো দুইটা পা একসাথে কন্ট্যাক্টে থাকে না, একটা পা শুধু কন্ট্যাক্টে থাকে। আবার অনেকজন বলে যে না, মাঝে মাঝে ওই দুইটা পা এরকম কন্ট্যাক্টে থাকে, তো তাহলে দুইটা পায়ের এরিয়া নিয়েও করে। যে নরমালি এখানে মধ্যে বলছে কি,
ইচ অফ হিজ বুট, যে একটা বুটের এরিয়া হলো এত, তো তাহলে দুইটা বুটের এরিয়া কত হবে 2 ইনটু এইটা। তারা অ্যানসারের মধ্যে এখানের মধ্যে কি করছে দেখো, তারা একটা বুটের এরিয়া নিছে, যে একটা ফুটের এরিয়া নিছে, দেখছো কেন? বিকজ দে আর আর্গুইং উইথ দ্য ফ্যাক্ট দ্যাট মানুষজন হাঁটতে সময় তো দুইটা পা কন্ট্যাক্টে থাকে না, দাঁড়ায় থাকলে পরে দুইটা পা একসাথে কন্ট্যাক্টে আছে, বাট ওয়েন ওয়াকিং একটা পা উপরে থাকে, যে ফ্লোরের সাথে কন্ট্যাক্টে থাকে না, আর একটা পা ফ্লোরের সাথে কন্ট্যাক্টে থাকে, এরকম। বুঝতে পারলা কি বললাম? যে এখানের মধ্যে মানুষজন হাঁটাহাঁটি করতে সময় যে when a person is walking, তো এই যে সামনে পা বাড়াবো, তো এই পাটা উপরে তুলছো, এই পা নিচে আছে, কন্ট্যাক্টে আছে। এরপরে যখন নাকি সামনের পাটা নামাবা, পিছের পাটা তখন সামনে আসবে, সো তখন ওইটা কন্ট্যাক্ট থেকে ছুটে যাবে। সো তাহলে এট আ টাইম শুধু একটা ফুট গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকে। ওকে, সো তাহলে অনেকজনই এখানের মধ্যে কি করতে নিবা, ইনটু 2 করতে গেলে পরে তখন তোমার অ্যান্সারটা কি হবে, ভুল হবে না মাহফুজুর? সো তাহলে এটার জন্য কি করতে হবে, উই উইল হ্যাভ টু টেক দ্য এরিয়া অফ অনলি 1 ফুট। এন্ড কি কি ইনফরমেশন দিয়েছে, ফোর্সের ইনফরমেশন, সরি, ফোর্স হলো 850 নিউটন এন্ড এরিয়া হলো 210 সেন্টিমিটার স্কয়ার। এখন সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে নেওয়া লাগবে। আরে কি অবস্থা! তো এখন সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে নেওয়া লাগবে, সো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে, ডিভাইডেড বাই 100। তো তাহলে 210 ডিভাইডেড বাই 100, এটা কি হলো, সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, কিন্তু এটা তো সেন্টিমিটার স্কয়ার। তো তাহলে কয়টা সেন্টিমিটার আছে এখানে, 2টা সেন্টিমিটার না? তো তাহলে এখানের জন্য কয়বার 100 দিয়ে ডিভাইড দিতে হবে, 2বার 100 দিয়ে ডিভাইড দিতে হবে। তো তাহলে এটা কত আসে, 0.021 মিটার স্কয়ার। তো দিস ইজ দ্য এরিয়া। ঠিক আছে, সমস্যা নাই মাহফুজ। সো প্রেসার উইল বি ইকুয়াল টু হোয়াট, ফোর্স বাই এরিয়া, দেন যে প্রেসারটা আসে ওইটা হবে আমাদের অ্যানসার। এই যে এখানে ওরা যেমন করছে 850 ডিভাইডেড বাই 0.021 meter square, so this came out to be 40476 newton per meter square. এরপর সি নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে, the workman lays a plank on the roof। এই যে সে পায়ে হেঁটে দেখলো কি প্রেসার কত আসে, যে ডিরেক্টলি যখন নাকি ফুটটা কন্ট্যাক্টে থাকে তো তখন এত প্যাসকেল প্রেসার সে এক্সার্ট করে। এখন যখন নাকি প্ল্যাঙ্ক একটা শোয়ায় দিছে রুফের উপরে, যে প্ল্যাঙ্কের এরিয়া হলো 0.3 মিটার স্কয়ার এন্ড প্ল্যাঙ্কের একটা ওয়েট আছে কত, 70 নিউটন। সো তাহলে এখন টোটাল ফোর্সটা কত দেখো তো। এখন প্ল্যাঙ্ক যে দিছে, প্ল্যাঙ্কের নিজের একটা ওয়েট আছে 70 নিউটন, আর মানুষের ওয়েট আছে কত, 850 নিউটন। তো তাহলে টোটাল ফোর্স কত হইলো অসাফ? টোটাল ফোর্স আমাদের দুইটা প্লাস করতে হবে না? আচ্ছা, সো তাহলে এই যে আমরা দুইটা টোটাল ফোর্স বের করার জন্য কি করব, এই দুটাকে প্লাস করব। সো তাহলে 70 প্লাস 850, সো তাহলে টোটাল ফোর্স আসবে কত, 920 নিউটন। আর এরিয়া কত, এরিয়া বলে দিছে 0.3। সো তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো 920 ডিভাইডেড বাই 0.3 করলে পরে যেটা আসে, এই যে তখন কত আসলো, 3067 নিউটন পার মিটার স্কয়ার। তো তাহলে দেখছো কোথায় 40,000 প্যাসকেল আর কোথায় 3000 প্যাসকেল। সো তাহলে কত বড় একটা ডিক্রিজ নিয়ে আসছে, যে যখন নাকি প্ল্যাঙ্কের উপরে হাঁটাহাঁটি করতেছে তখন প্রেসারটা কত টাইমস কমে গেছে, হ্যাঁ 13 টাইমস এর মতো।
তো এইটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। এই যে এখানে তারা হিন্টে দিয়ে দিছে যে রিমেম্বার দ্যাট অল ইওর ওয়েট ইজ ইন 1 ফুট এট সাম পয়েন্ট while you are walking, to convert centimeter square to meter square, divide by 10,000 or 10 to the power 4। তাই হিন্টের মধ্যে অলরেডি বলা ছিল, কিন্তু কোয়েশ্চেনের সময় যে মেইন কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেনের সময় পরীক্ষা দিতে সময় এরকম হিন্ট না দেওয়া থাকলেও যেন আমরা এগুলো বের করতে পারি। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, a manometer can be used to find the pressure of a gas। একটা গ্যাসের প্রেসারের ভ্যালু কত, এই প্রেসারের ভ্যালু আমরা ম্যানোমিটার নামের এই মেশিনটা দিয়ে আর ইনস্ট্রুমেন্ট দিয়ে বের করতে পারি। কি হয় এটায়, the difference in the level of the liquid in each side of the tube indicates the difference in the pressure on the surface at A and the surface of the gas on water surface at B। যে এখানের মধ্যে A, এখানের মধ্যে দেখো এখানে কি প্রেসার, এখানে হলো অ্যাটমসফেরিক প্রেসার। এটা জাস্ট কি আছে, অ্যাটমসফিয়ারের কাছে এক্সপোজড করা, সো তাহলে এখানে অ্যাটমসফেরিক প্রেসার আছে which is what 100 কিলোপ্যাসকেল। তো তাহলে সারফেস এ এর উপরে কতটুকু প্রেসার, শুধু অ্যাটমসফেরিক প্রেসার। সারফেস বি এর উপরে তো অ্যাটমসফেরিক প্রেসার তো আছেই, হ্যাঁ, সারফেস বি এর উপরে এখানে অ্যাটমসফেরিক প্রেসার তো থাকবেই, আরো কি আছে, এক্সট্রা একটা গ্যাস, যে এক্সট্রা একটা গ্যাস কি করতেছে, এখান থেকে প্রেসার এক্সার্ট করতেছে, প্রেসার ফ্রম গ্যাস। এই যে এই গ্যাসটা একটা প্রেসার এক্সার্ট করতেছে, যার জন্য বি বি এর লেভেলটা নিচে নেমে গেছে, আর ওইদিকে এ এর ওয়াটার লেভেলটা উপরে তুলে দিছে, বিকজ বি এর এখানে কি প্রেসারটা বেশি, যে তার এখানে অ্যাটমসফেরিক প্রেসারও আছে, আরো গ্যাসের থেকে পাওয়া এক্সট্রা একটা প্রেসার আছে। তো তাহলে দিস ইজ প্রেসার ফ্রম গ্যাস। তো এখন বলতেছে যে অ্যাটমসফেরিক প্রেসারকে অ্যাজিউম করতে 100 কিলোপ্যাসকেল। তো এ নম্বরে বললো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন প্রেসার বিটুইন এ এন্ড বি। তো এ আর বি এর মধ্যে প্রেসার ডিফারেন্স কত হবে, এই যে আমাদের লিকুইড কলামের হাইট দিয়ে আমরা বের করতে পারবো না, যে ডেপথের যে ফর্মুলা বের করছিলাম লিকুইডের জন্য, প্রেসারের ফর্মুলা কি, প্রেসার ইজ ইকুয়াল টু রো জি এইচ। তো এখন এখানে ডেনসিটি অফ ওয়াটার কত, এই যে 1000, জি হলো কত 10, আর হাইট কত 10 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারটা কি সেন্টিমিটারে রাখলে হবে, আমাদের কি করা লাগবে, মিটারে কনভার্ট করতে হবে না। তো তাহলে সেন্টিমিটার থেকে উই উইল হ্যাভ টু কনভার্ট ইট ইনটু মিটার। তো তাহলে 10 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, এটা করলে পরে 1000 প্যাসকেল। তো তাহলে দিস ইজ দ্য প্রেসার ডিফারেন্স বিটুইন ওয়াটার লেভেল এ এন্ড বি। তো এখন তাহলে এই প্রেসার ডিফারেন্সটা কেন ক্রিয়েট হয়েছে জোহা, এই যে প্রেসার ডিফারেন্সটা কলাম এ আর কলাম বি এর মধ্যে, আর সারফেস অফ ওয়াটার এ সারফেস অফ ওয়াটার বি এর মধ্যে যেই প্রেসার ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে, হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ এখন সবাই? Yes sir, দেখা যায়। Yes sir, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে এখন আমরা কন্টিনিউ করি, যেটা বলতেছিলাম যে এই যে আমাদের প্রেসার ডিফারেন্স বিটুইন কলাম এ এন্ড কলাম বি, এটা কেন ক্রিয়েট হয়েছে, দোনোটা তো অ্যাটমসফেরিক প্রেসার তো ঠিকই পাচ্ছে। সো তাহলে প্রেসার ডিফারেন্সটা ক্রিয়েট করছে কে, দ্য প্রেসার ফ্রম দ্য গ্যাস। সো তাহলে যে প্রেসার ডিফারেন্সটা বের করলাম 1000 প্যাসকেল, এটা কার জন্য, ডিউ টু দ্য প্রেসার অফ দ্য গ্যাস। সো তাহলে গ্যাসের প্রেসারের ভ্যালু কত হবে, দ্য প্রেসার ডিফারেন্স বিটুইন কলাম এ এন্ড বি। সো তাহলে 1000 প্যাসকেল যেটা, তো তাহলে এই যে ফার্স্টে 1000 নিউটন পার মিটার স্কয়ার। তো এখন বলতেছে কি, the gas pressure at B is supporting 10 centimeter of water plus the pressure of the atmosphere on the surface of A at the liquid। তো তাহলে পরে pressure of the gas in tube C কত হবে, সেম এটা। ওকে, এখন বলতেছে সি নাম্বারে কি বলতেছে, describe what will happen when the gas is turned off and the pipe is removed from C। সো তাহলে গ্যাসটা এখন বন্ধ করে দিল আর পাইপ এখন খুলে দিছে। সো তাহলে এখন বোথ এ এন্ড বি কিসে চলে আসলো, দোনোজনেরই এখন শুধু কোন প্রেসার এক্সার্ট হবে তাদের উপরে, শুধু অ্যাটমসফেরিক প্রেসার না মুবাশিরা?
Yes, sir. তো তাহলে দোনোজনের উপর যদি শুধু অ্যাটমসফেরিক প্রেসার কাজ করে দেন তাহলে কি কোনো প্রেসার ডিফারেন্স থাকবে? কোনো প্রেসার ডিফারেন্স থাকবে না। সো তাহলে দ্য ওয়াটার লেভেল উইল বিকাম ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। তো তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। কি বলছে? অ্যাটমসফেরিক প্রেসার রিস্টোরড ইন দ্য রাইট হ্যান্ড টিউব। সো তাহলে রাইট হ্যান্ড সাইডে এতক্ষণ তো এক্সট্রা একটা গ্যাসের প্রেসার ছিল, এখন ওইটা সরাই ফেললে পরে তো শুধু অ্যাটমসফেরিক প্রেসারটা থাকবে। তো তাহলে ওয়াটার লেভেলস ইন বোথ সাইডস অফ দ্য ম্যানোমিটার উইল বি ইকুয়ালাইজড। সো তাহলে তখন দোনোটা ওয়াটার লেভেল কি হয়ে আসবে? সেম লেভেলে চলে আসবে। ওকে, সো তাহলে দিস ওয়ার দ্য এক্সারসাইজ কোয়েশ্চেন অফ চ্যাপ্টার 18। এগুলা নিয়ে কার কোনো কনফিউশন আছে? এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আর না থাকলে লেটস গো টু চ্যাপ্টার 19 সলিড লিকুইডস এন্ড গ্যাসেস। এটার এক্সারসাইজ কোশ্চেন গুলো আমরা দেখে ফেলি। আচ্ছা, সো ফার্স্টে এখানের মধ্যে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 1 এ, এটা একদম কেমিস্ট্রির চ্যাপ্টার 1 এর পড়া। ড্র আপ আ টেবল টু সামারাইজ দ্য way that particles are arranged in solids, liquids and gases. So তাহলে টেবিলের মধ্যে solid, liquid আর gas are যে tightly packed, less tightly packed, then irregular or not tightly packed at all, যে তারা নিজেদের মতো এরকম মুভ করে গ্যাসের মধ্যে, ওইসব, দেন পার্টিকেল গুলার অ্যারেঞ্জমেন্ট নিয়ে, ওইসব নিয়ে আমাদের কমেন্ট করতে বলছে। সো তাহলে এই যে এটা কি জিনিস, প্রপার্টি স্পেসিং বিটুইন পার্টিকেল, সলিডে অনেক কাছাকাছি, লিকুইডে কাছাকাছি, গ্যাসে ফার অ্যাপার্ট। প্যাটার্নটা কেমন? সলিডে রেগুলার প্যাটার্ন, লিকুইডে র্যান্ডম প্যাটার্ন, গ্যাসে র্যান্ডম প্যাটার্ন। দেন ফোর্সেস বিটুইন পার্টিকেল, সলিডে কাছাকাছি থাকে সো তাহলে স্ট্রং, লিকুইডে একটু দূরে যায় তো তাহলে একটু কমে গেল, আর গ্যাসের মধ্যে উইক। তো দিস আর দ্য প্রপার্টিজ। দেন বি নাম্বারে যে স্পেসিং বিটুইন পার্টিকলস, এক্সপ্লেইন ওয়াই সলিডস এন্ড লিকুইডস আর ডিফিকাল্ট টু কম্প্রেস, যে তারা তো অলরেডি অনেক কাছাকাছি আছে, সো তাহলে তাদের উপরে এখন কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করলে আর তো কম্প্রেস হওয়ার মতো জায়গা নাই, তো এর জন্য তাদেরকে কম্প্রেস করা এত কষ্ট। কিন্তু গ্যাস তো নরমালি যতটুকু স্পেস নেওয়া দরকার এর থেকে অনেক দূরে দূরে থাকে, সো তাহলে তার উপরে যত প্রেসার এক্সার্ট করব তত ভালো মতো কি করা যায়? কম্প্রেস করা যায়, বাট গ্যাসেস ক্যান বি ইজিলি কম্প্রেসড। দেন forces between particles explain why solids have a fixed shape, যে সলিডের অনেক স্ট্রং একটা ফোর্স থাকে পার্টিকেল গুলোর মধ্যে, সো তাহলে এর জন্য তারা ফিক্সড একটা রেগুলার প্যাটার্ন ধরে রাখতে পারে এমন। বাট লিকুইডস এন্ড গ্যাসেস ডু নট, বিকজ তাদের মধ্যে ফোর্স গুলা সলিডের থেকে কম। The very weak forces between particles in gas explain why gases expand to fill their container। এই যে তোমাদের এটা তো ইয়েতে পড়ার কথা, কি বলে, কেমিস্ট্রিতে পড়ার কথা। কি জিনিস? যে তুমি যে কোন একটা সার্টেন ভলিউম অফ গ্যাস কি করলা, একটা কন্টেইনারে ছেড়ে দিলা, ইট উইল টেক আপ দা ভলিউম অফ দা হোল কন্টেইনার, যে পুরো কন্টেইনারটাই সে কি করবে? দখল করে ফেলবে। সেম গ্যাসটাকে আর একটু ছোট কন্টেইনারে নিয়ে আসো, তার ওই ছোট কন্টেইনারের ভিতরেও থাকতে পারবে। তো তাহলে মানে কি, তারা যতটুকু জায়গা পায় ততটুকু জায়গায় তারা ওইরকম দখল করে ফেলে। ওকে, আচ্ছা, তো এরপরে এখানের মধ্যে কি বলতেছে, কোয়েশ্চেন নাম্বার 2, পিচ্চি বাচ্চাদের মতো ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিছে আমাদেরকে। কি করতে বলছে? কপি এন্ড কমপ্লিট দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পার্টিকল থিওরি অফ ম্যাটার। ওকে, ম্যাটার ইজ মেড আপ অফ হোয়াট? Particles that are in continuous motion or movement. When we supply heat energy to the particles or energy to the matter, the particles move apart or particles move faster. কি দিছে, কোনটা দিছে দেখি? হ্যাঁ, the particles move faster দিছে। সো তাহলে পার্টিকেল মোশন, পার্টিকেল ফাস্টার। এরপরে কি? Gases exert a pressure on their containers because the particles are continually colliding with the walls। যে গ্যাস পার্টিকেল গুলা কন্টেইনারের ভিতরে কিভাবে প্রেসার এক্সার্ট করে? বিকজ তারা কন্টেইনারের সাথে, যে পার্টিকেল গুলা কন্টেইনারের সাথে কন্টিনিউয়াসলি কোলাইড করতেছে। The pressure will dash when the gas is heated, the pressure will increase when the gas is heated in a container of fixed volume because the particles are moving faster। যে পার্টিকেল গুলো তাড়াতাড়ি মুভ করতেছে, সো তাহলে তখন তারা কি করবে?
বেশি ফোর্স এক্সার্ট করবে। ভাইয়া র্যাপিডলি বললে হবে না? হ্যাঁ, র্যাপিডলি, ফাস্টার একই জিনিস, ঠিক আছে? তো এগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, হোপফুলি কারো কোনো এরকম সমস্যা নাই। দেন কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, এই কনভার্সন গুলো এগুলো কিন্তু খুবই ভালো মতো খেয়াল রাখো। কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন, এইসব জিনিসগুলো আমাদের লাগবে, বিকজ এই টেস্ট গুলাতে কিন্তু তোমাদের দেওয়া হবে, শুক্রবারের যে টেস্ট গুলো হবে ওগুলোর মধ্যে দেওয়া হবে। সো তাহলে এগুলো ভালো মতো প্র্যাকটিস করো সবাই। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে, এক্সপ্লেইন হাউ আইডিয়াস অ্যাবাউট পার্টিকলস ক্যান অ্যাকাউন্ট ফর দ্য অ্যাবসোলিউট জিরো অফ টেম্পারেচার। কি হয় আইডিয়াস অ্যাবাউট পার্টিকেল আমাদের কি, গ্যাসের মধ্যে পার্টিকেল গুলি সবচেয়ে দূরে দূরে থাকে আর মোশন হলো সবচেয়ে বেশি। লিকুইডের মধ্যে পার্টিকেল গুলি একটু কাছাকাছি আসে, মোশন একটু কমে যায়। সলিডের মধ্যে একদম পুরো রেগুলার প্যাটার্ন এন্ড মোশন আরো কম। তো তার মানে যত আমরা এরকম টেম্পারেচার কমাবো, হ্যাঁ মোনাজা নামাজ পড়ে আসো, সমস্যা নাই। তো তাহলে মোশন আমরা এরকম যত কমাবো তত কি হবে, টেম্পারেচার যত কমাবো তত এরকম মোশন কমতে থাকে। সো তাহলে we will have an idea of something like this, যে আমরা টেম্পারেচার কমাইতে 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 একসময় এরকম একটা টাইম আসবে যখন নাকি কি এই মলিকিউলার লেভেলে পার্টিকেলের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা ঋষিতা তো স্ট্যান্ডার্ড 8 এ থাকতে সময় জিজ্ঞাসা করছিল যে ইলেকট্রন লেভেলে তো এটা বন্ধ হবে না। না, ইলেকট্রন লেভেলে ওদের ঠিকই ওখানে মুভমেন্ট গুলো চলতে থাকে, জাস্ট মলিকিউলার লেভেলে তাদের ভাইব্রেশন গুলো বন্ধ হয়ে যায় অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে, থিওরিটিক্যালি আর কি। তো তাহলে এই ব্যাপারটা এখানের মধ্যে কি বলতেছে তারা, as a substance is cooled, the pressure it exerts gets smaller as the particles move more slowly. So তাহলে তাদের মধ্যে ওই পার্টিকেল গুলার প্রেসার কমে যাচ্ছে কেন, বিকজ আস্তে আস্তে মুভ করতেছে। Absolute zero is the temperature at which the particles are not moving or the gas is exerting no pressure or zero pressure. তো এই ব্যাপারটা যে যত আমরা টেম্পারেচার কমাবো আস্তে আস্তে মুভ করবে, এরকম মুভমেন্ট কমতে 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 অ্যাবসলিউট জিরোতে মুভমেন্টই নাই, মানে কি কোনো প্রেসার এক্সার্ট করবে না বেসিক্যালি। আচ্ছা, এখন কোয়েশ্চেন নাম্বার 4, এখানে কনভার্সন 4 এর এতে কি বলছে, কনভার্ট দ্য ফলোইং ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারস টু কেলভিন। তো তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার জন্য কি করব, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে সময় 273 অ্যাড করতে হবে, আর কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিতে সময় 273 মাইনাস করতে হবে। একটা ব্যাপার মনে রাখলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, কেলভিন টেম্পারেচার is never negative. ওকে, কেলভিন টেম্পারেচার কখনো নেগেটিভ হয় না, এই ব্যাপারটা মনে রাখবা। এই ব্যাপারটা মনে রাখলে তখন এই প্লাস মাইনাস কখন কোনটা করতে হবে এটা বুঝে যাবা, ঠিক আছে? যে তুমি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলা, ভুলে তুমি মাইনাস করছো, দেখলাম -273 আসলো, কিন্তু কেলভিন তো কখনো নেগেটিভ হয় না। সবচেয়ে কম টেম্পারেচার যে -273 ডিগ্রি সেলসিয়াস, ওই টেম্পারেচারটাকে জিরো ধরা হয়েছে কেলভিন স্কেলে। তো তাহলে কেলভিন তো কখনো নেগেটিভ হওয়া পসিবল না। তো তাহলে এই ব্যাপারটা মাথায় রাখলে হবে। তো তাহলে এটার সাথে 273 প্লাস করলে কত, 273, এটার সাথে 273 প্লাস করলে কত, 373, এটার সাথে 273 প্লাস করলে কত, 293। তো তাহলে এটা কেলভিন কেলভিন কেলভিন। এখন convert the following Kelvin temperatures to degree Celsius temperature. তো তাহলে -273, তো তাহলে -23 ডিগ্রি সেলসিয়াস, -273, তো তাহলে -4 ডিগ্রি সেলসিয়াস, -273, তো তাহলে 305 -273 করলে পরে কত, 32 মনে হয় নাকি, 32. यस 32 ডিগ্রি সেলসিয়াস। সো তাহলে এইভাবে করে আমাদের কনভার্সন গুলি করা লাগবে। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, state what happens when the situation shown in the diagram, explain your answers using ideas about particles, যে আমাদের প্রেসার, ভলিউম, টেম্পারেচার এইসব রিলেট করে দেন অ্যান্সার গুলা বলতে বলছে। এ নাম্বারে কি বলতেছে 5 এর এতে,
some air trapped in a cylinder by a low friction piston is heated. যে এখানে আমরা কি করতেছি, এই জায়গাটায় একটা সার্টেন ভলিউমে এয়ার আছে, তো এখন এয়ারটাকে কি করা হচ্ছে, আর গ্যাসটাকে কি করা হচ্ছে, হিট করা হচ্ছে। এখন হিট করলে কি হবে, গ্যাস পার্টিকেলকে হিট করলে পরে তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যাবে না, তাদের এভারেজ কাইনেটিক এনার্জি বাড়বে। সো তাহলে দে উইল বি মুভিং এট আ ফাস্টার রেট। তো এখন বলে দিছে কি একটা জিনিস, যে লো ফ্রিকশন পিস্টন, মানে ফ্রিকশনটা এখানে ফিক্সড না। এই যে পিস্টনটা, এই যে রেড কালার দিয়ে যেটা মার্ক করলাম, এটা এখানের মধ্যে ফিক্সড থাকবে না। কেন? বিকজ এই যে গ্যাস পার্টিকেল গুলা, এই যে গ্যাস পার্টিকেল গুলা যে এরকম কোলাইড করবে, এই দিক দিয়ে তো কোলাইড করে, যে এইগুলা জায়গাতে তো কোলাইড করে কোনো চেঞ্জ আনতে পারবে না, জাস্ট প্রেসার এক্সার্ট করবে। কিন্তু পিস্টনের উপর ফোর্সটা এক্সার্ট করলে কি হবে, পিস্টনটাকে আস্তে আস্তে পুশ ব্যাক করবে, যে পিস্টনটাকে আস্তে আস্তে বাইরের দিকে ধাক্কায় নিয়ে আসবে। ওকে, কেন? বিকজ টেম্পারেচার বাড়লে পরে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। সো তাহলে তারা পিস্টনের উপর ফোর্স এক্সার্ট করে করে কি করবে, পিস্টনটাকে এরকম দূরে সরাই দিবে, সো দ্যাট তারা কি করতে পারে, প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখতে পারে। যে ইন অর্ডার টু কিপ প্রেসার কনস্ট্যান্ট, তোমার টেম্পারেচার বাড়লে ভলিউম কি হইতে হবে, বাড়তে হবে, এমন টাইপের। যে এখানের মধ্যে তার অ্যান্সারটা কি বলছে ওইটা দেখে নেই। কি হবে, দ্য পিস্টন মুভস আউট। কেন? দ্য পার্টিকলস উইল মুভ ফাস্টার ওয়েন দে আর হিটেড। তো এটা তো আমরা বললাম যে গ্যাসকে হিট করলে পরে তারা তাড়াতাড়ি মুভ করে আর কাইনেটিক এনার্জি গেইন করে। তো কি করবে তাড়াতাড়ি মুভ করলে, সো দেয়ার উইল বি মোর এন্ড হার্ডার কলিশনস উইথ দ্য walls of the container and the piston, increasing the pressure. So তাহলে the increased force on the piston will make it move. So তাহলে যেহেতু low friction piston, তো তাহলে তার উপরে ফোর্স এক্সার্ট করলে সে কি করে, স্লাইড করে বাইরের দিকে বের হয়ে যায়। ঠিক আছে, যেদিকে ফোর্স দিবে ওইদিকে সে চলে যায়। তো তাহলে লো ফ্রিকশন পিস্টন দেখে তাকে ইজিলি কি করতে পারছে, পুশ ব্যাক করে বাইরের দিকে নিয়ে আসতে পারছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এখানের মধ্যে সিচুয়েশনটা কি ছিল, এক্সপ্লেনেশনটা কি বললাম? আচ্ছা, এরপরে বি নাম্বারে কি বলতেছে, লেটস সি। বি নাম্বারের এখানে দেখো, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় কি আছে, এয়ার কে ট্র্যাপ করে রাখছে, বুঝছো? এই জায়গাটা এয়ার কে ট্র্যাপ করে রাখছে, যে এরকম একটা কন্টেইনার আর একটা বিকার এরকম উল্টায় দিছে, একটা ছোট বিকার একটা বড় বিকারের মধ্যে এরকম উল্টায় এটাকে পুশ করবে। যে a small beaker with some air trapped inside it is pushed down into a larger beaker of water. তো এখন যত পুশ করবে তত কি হবে, ভলিউম রিমেইনিং ফর দ্য এয়ার কমে যাবে না? এতক্ষণ এয়ারটা এতটুকু ভলিউমে আছে, যখন নাকি আরেকটু পুশ করবে, যে যখন নাকি বিকারটা আরেকটু নিচে নামবে, যে বিকারটা মনে করে এই লেভেলে নামলো, সো তাহলে কি ভলিউম রিমেইনিং উইল বি দিস মাচ। এরপর যখন নাকি আরো পুশ করবে তখন কি করবে, আরো নিচে নেমে যাবে। তো যত এরকম নিচে নামবে তত কি হবে, দা ভলিউম উইল ডিক্রিজ। সো তাহলে ভলিউম ডিক্রিজ করলে পরে কি হবে, পার্টিকেল গুলি আরো বেশি বেশি কলিশন করবে না। যে টেম্পারেচার সেম, টেম্পারেচারে কোনো চেঞ্জ নাই। সো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, সো তাহলে প্রেসার আর ভলিউমের মধ্যে কি কানেকশন, যে বয়েলস ল আমাদেরকে কি বলে, বয়েলস ল আমাদেরকে এটা বলে না যে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। যখন টেম্পারেচার কনস্ট্যান্ট তখন কি প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে যত ভলিউম অফ কি বলে, ভলিউম অফ এয়ার কমে যাচ্ছে আর গ্যাস কমে যাচ্ছে, তত প্রেসার কি করবে, ইনক্রিজ করবে। সো তাহলে কেন ইনক্রিজ করবে, বিকজ দ্য পার্টিকলস উইল কোলাইড উইথ দ্য ওয়াটার এন্ড কন্টেইনার ওয়াল মোর অফেন। এখানের মধ্যে কি বলতেছে, as the beaker is pushed down, pressure from the water will tend to compress the trapped air in the beaker. So তাহলে যত এই বিকারটাকে পুশ করে এরকম নিচে নামাইতেছে, তত কি হবে, ওই pressure from the water tend to compress the air between the beaker. So তাহলে এয়ারটাকে কম্প্রেস করে ফেলতেছে।
তো তাহলে কম্প্রেস করে ফেললে ভলিউমটা কমে যাবে, সো দ্য পার্টিকেলস ইন দ্য এয়ার উইল বি ক্লোজার টুগেদার। তো তাহলে কাছাকাছি চলে আসলে তখন কি হবে, ওই যে প্রেসারটা ইনক্রিজ করবে বেসিক্যালি। এখন সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, সি নাম্বার কোশ্চেনে বলতেছে যে a rigid container with a cork, যে এখানে একটা এরকম কর্ক দা, যে একটা ওপেনিং ছিল, এখানে একটা কর্ক দিয়ে এটাকে আটকায় রাখছে, স্টপিং ইটস ওপেনিং এন্ড ইজ হিটেড। সো এখন এই যে হিট দিতেছি, এই কন্টেনারটা পুরোটা গ্যাস দিয়ে ভরা আর এয়ার দিয়ে ভরা, এই যে ট্র্যাপড এয়ার। তো এখন হিট দিলে পরে কি চেঞ্জ হবে এটা নিয়ে বলতে বললো। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো, ওখানে আমরা এখান থেকে কন্টিনিউ করতেছি। আচ্ছা, সো তাহলে এখন যে সি নাম্বার কোশ্চেনটা আমরা পড়তেছিলাম, কি জিনিস, যে এরকম একটা রিজিড একটা কন্টেইনার আছে, যেটার একটা ওপেনিং ছিল, যে ওপেনিংটা কি দিয়ে বন্ধ করে দেওয়া আছে, কর্ক দিয়ে একটা বন্ধ করে দেওয়া আছে। এখন কি বলতেছে, যে ভিতরে যে এয়ারটা আছে আর গ্যাস আছে, ওটাকে হিট করা হবে। তো হোয়াট উইল হ্যাপেন, যত গ্যাসকে হিট করব তত তার কাইনেটিক এনার্জি বাড়বে, যত কাইনেটিক এনার্জি বাড়বে তত ইট উইল কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়াল মোর অফেন এন্ড হার্ডার। ঠিক আছে, বেশি বেশি কলিশন করবেন, কলিশনের ফোর্সটাও বেশি হবে। সো তাহলে একে তো নাম্বার অফ কলিশন বেশি, এর উপরে কলিশনের ফোর্সটাও বেশি। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, ইভেন্চুয়ালি এত ফোর্স বাড়তে 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 এখানের কর্কটা এক সময় উপরে ফালাই দিবে, যে এই কর্কের উপর এত প্রেসার এক্সার্ট করতেছে আর এত প্রেসার এক্সার্ট করতেছে যে তখন কর্কটা তার জায়গা মতো ধরে রাখতে পারবে না, তখন কর্কটাকে উড়ায় ফালাই দিবে। যেখানের মধ্যে ব্যাপারটা কি, এটা কিন্তু তোমাদেরকে ইয়েতে দেখাইছিলাম না, একটা সিমুলেশনের মধ্যে, যে একটা গ্যাসের ওই কন্টেইনারকে আমরা হিট দিতেছিলাম, দেন একটা লিড আছিল উপরে, যে একটা ঢাকনা ছিল উপরে, দেন হিট দিতে দিতে তখন কি হলো, ওই লিডটা পরে উইরে চলে যায়, এমন টাইপের। তো কি বলতেছে এখানে, as container is heated the particles inside will move faster, the pressure will increase and may increase enough to force the cork out of the opening। তো তাহলে যদি এনাফ অ্যামাউন্ট অফ হিট দেওয়া হয়, দেন এক সময় কি করবে, ওই প্রেসার এক্সার্ট করে এয়ারটা কর্কটাকেও উড়ায় বাইরে ফেলাই দিতে পারবে। ঠিক আছে, তো এইগুলো একদম পুরো সিচুয়েশন বেসড আমাদের এক্সপ্লেনেশন। তো এইগুলা ব্যাপার আমাদের প্রত্যেকটা কেস বাই কেস বুঝে বুঝে অ্যান্সার করা লাগবে, যে কোন জায়গায় অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে, এগুলা জিনিস মুখস্থ করলে পড়া হবে না, জাস্ট কেস বাই কেস, কোয়েশ্চেনে কি বলছে, সিচুয়েশনটা কেমন, পুরোটা প্রথমে কোয়েশ্চেনটা পড়তে হবে, দেন অ্যান্সার করা লাগবে। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 6 এর এ কি বলতেছে, a fixed amount of gas occupies a volume of 500 meter cube under a pressure of 100 kilopascal। so তাহলে প্রেসার যখন 100 kilopascal, ভলিউম তখন 500 মিটার কিউব। এখন বলতেছে calculate the volume that this amount of gas will occupy when the pressure is increased to 125 kilopascal। so তাহলে you should show each stage of your calculation। তো এখানের মধ্যে আমাদের কোনটা ইউজ করা লাগবে, এখানে প্রেসারের চেঞ্জ এখানের মধ্যে হচ্ছে, প্রেসার আর ভলিউম রিলেটেড আমাদের কোন ফর্মুলা, বয়েলস ল, যে P1 V1 is equal to কি P2 V2। তো এখন এখানে আমাদের V2 বের করা লাগবে। তো this is V1, this is P1, this is P2। তো তাহলে V2 কত এটা বের করব। তো তাহলে ইনিশিয়াল প্রেসার হলো 100 কিলো প্যাসকেল, এখানের মধ্যে 100 কিলো প্যাসকেল, ভলিউম হলো 500 মিটার কিউব, আর ফাইনাল প্রেসার কত, V2 কত 125 কিলো প্যাসকেল। এখানে কিলো প্যাসকেল থেকে তোমরা চাইলে প্যাসকেলে নিতে পারো, এটা কোনো সমস্যা না, কিন্তু এইবারের জন্য না নিলেও হবে। কেন, বিকজ কিলো প্যাসকেল উপরে নিচে কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সো তাহলে 1000 উপরে মাল্টিপ্লাই করলা, নিচে মাল্টিপ্লাই করলা, একই কথা, যে মাল্টিপ্লাই করা আর না করা। কেন, বিকজ উপরে আর নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে পরে তো আমাদের ইভেন্চুয়ালি কাটাকাটি চলে যাবে। সো তাহলে ফাইনালি এখানের মধ্যে আমাদের ভ্যালুটা কত আসে,
400, এটা আসে কত 400 ইউনিট কি হবে মিটার কিউব। কিলো প্যাসকেল কাটাকাটি চলে গেছে, ইউনিটটা শুধু কি আছে মিটার কিউব আছে। সো তাহলে the final volume will be 400 মিটার কিউব। যে 500 মিটার কিউব ভলিউমের গ্যাস ছিল, এখন ওইটার উপরে প্রেসার ইনক্রিজ করলে হোয়াট হ্যাপেন্ড, তার ভলিউমটা কমে গেছে, কত হয়ে গেছে 400 মিটার কিউব হয়ে গেছে। আচ্ছা, এরপরে বি নাম্বারে কি বলতেছে, what do you need to assume about the temperature of the gas, যে এখানের জন্য P1 V1 is equal to P2 V2, এটা কি ল, বয়েলস ল না? সো বয়েলস ল এর সময় আমরা কি অ্যাজিউম করি, বয়েলস ল এর সময় আমরা অ্যাজিউম করি টেম্পারেচার এন্ড মাস আর কনস্ট্যান্ট, টেম্পারেচার এন্ড মাস চেঞ্জ হবে না। তো তাহলে এই জিনিসটা বলতে হবে যে এখানের জন্য আমাদের কাজটা কি, এই যে P1 V1 is equal to P2 V2 নিয়ে দেন 400 মিটার কিউব বের করলাম। আর এখানের মধ্যে কাজটা কি, the temperature remains constant as the equation used is only valid when there is no change in temperature, যে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে এটা অ্যাজিউম করছি কেন, বিকজ যে ইকুয়েশনটা আমরা ইউজ করছি যে P1 V1 is equal to P2 V2, এই ইকুয়েশনটা শুধু তখনই অ্যাপ্লিকেবল যখন নাকি টেম্পারেচারটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। এখানে যদি টেম্পারেচার চেঞ্জ আসে সো তাহলে ডিরেক্টলি P1 V1 is equal to P2 V2 ফর্মুলা কি করা যাবে না, ইউজ করা যাবে না। বুঝতে পারতেছো সবাই? Yes, sir. Okay, thank you. Now question number 7. Question number 7 এ কি বলতেছে, question number 7 এর এতে you put the lid on a jar in a kitchen where the air temperature is 20 degree Celsius. ব্যাপারটা খেয়াল করো, টেম্পারেচারটা কিসে আছে, ডিগ্রি সেলসিয়াসে। and we actually studied about this, যে টেম্পারেচার গুলা কি কিসে কনভার্ট করতে হয়, আমাদের এরকম ক্যালকুলেশন গুলির জন্য বেশিরভাগ সময় we have to convert it into Kelvin. সো কেলভিনে দেওয়া থাকলে তো ভালো, কনভার্ট করা লাগলো না, কিন্তু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকলে we have to convert it into what, Kelvin. তো the jar gets left out in the winter. তো তাহলে একটা জার ছিল, একটা জারের একটা ঢাকনা ছিল, ঠিক আছে। তো এখন জারের ভিতরে যে বাতাস আছে, জারের ভিতরে যে গ্যাস আছে, ওই গ্যাসের বা ওই এয়ারের টেম্পারেচার কত 20 ডিগ্রি সেলসিয়াস। আর বলতেছে এখন এটা শীতকালে বাইরে ফেলে দিছে, ওর বাইরে কোন একটা জায়গায় রেখে দিছিল। তো এখন সারাউন্ডিং টেম্পারেচার কত, শীতকালে এরকম সারাউন্ডিং টেম্পারেচার হলো -5 ডিগ্রি সেলসিয়াস। এখন বলতেছে এক্সপ্লেন হোয়াট হ্যাপেন্স টু দ্য এয়ার প্রেসার ইন দ্য কোল্ড জার, যে এখন যে এরকম কি হলো টেম্পারেচারটা কমে গেল, সো তাহলে প্রেসারটা কি হবে এটা জিজ্ঞাসা করতে বলছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি ছিল, প্রথমে যখন নাকি 20 ডিগ্রি সেলসিয়াস, এটা কি রুম টেম্পারেচার না, রুম টেম্পারেচারের সময় প্রেসার কত থাকে, রুম টেম্পারেচারের সময় প্রেসার থাকবে অ্যাটমসফেরিক প্রেসারের সমান, which is 100 কিলো প্যাসকেল। ওকে, তো তাহলে রুম টেম্পারেচারের সময় যে প্রেসার, দ্যাট ইজ অ্যাটমসফেরিক প্রেসার which is 100 কিলো প্যাসকেল। তো এখন বলতেছে কি যে এই যে এখন শীতকালে যে বাইরে নিয়ে গেল, তো এখন এখানের জন্য কি আস্তে আস্তে ভিতরের এয়ারটা ঠান্ডা হয়ে যাবে, দেন এয়ার টেম্পারেচার কততে নেমে আসবে, -5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। তো এখন বললো যে প্রেসারের কি হবে এটা বের করো। তো এখন আমাদের ফর্মুলা কি, P1/T1 is equal to P2/T2, এটা না? তো এখন আমাদেরকে বলছে ফাইনালি প্রেসারের কি হবে এটা বের করতেছো, তাহলে P1/T1 is into T2 করলে পরে আমরা ফাইনাল প্রেসারটা পাবো। কিন্তু এখন এখানে যে টেম্পারেচার গুলাকে কিসে নিতে হবে, ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে? তো তাহলে এগুলাকে কিসে নিতে হবে, we have to convert them into Kelvin. তো তাহলে প্রেসারটা আছে 100 কিলো প্যাসকেল, এখন T1 হলো 20 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে 20 এর সাথে 273 প্লাস করলাম, আর এখানে T2 হলো -5 ডিগ্রি সেলসিয়াস, তো এটার সাথে আবার 273 প্লাস করলাম। তো এখন এটা করলে পরে যদি ক্যালকুলেটরে বসাই, লেট মি সি, 100 divided by 293 multiplied by -5 plus 273, which gives us 91.46757679, তো তার মানে 91.5 বেসিক্যালি।
91.5 কিলো প্যাসকেল। সো তাহলে প্রেসারটা কি হলো, কমে গেছে না? যে টেম্পারেচার কমলে প্রেসার কমে যাবে, এটাই তো নরমাল। তো এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে দেখো, এই যে P1/T1 is equal to P2/T2, assuming atmospheric pressure is 100 kilopascal, so P2 is equal to কত হবে, 91.5 kilopascal. So this is the calculation. Then B নাম্বারে কি বলতেছে, explain why it might be more difficult to remove the lid of the jar when it is cold. কেন? Because এই যে আমরা ম্যাকডিবার্গের যে হেমিস্ফিয়ার গুলো নিয়ে পড়ছিলাম, ম্যাকডিবার্গের হেমিস্ফিয়ারের এখানে কাহিনীটা কি ছিল? ম্যাকডিবার্গ হেমিস্ফিয়ারের এখানে কাহিনীটা ছিল এরকম যে when there is air inside, তখন ভিতরের এয়ারটা বাইরের দিকে একটা ফোর্স এক্সার্ট করে। তো তাহলে ভিতরের এয়ার বাইরের দিকে ফোর্স এক্সার্ট করে, তো এটা থেকে আমরা একটা হেল্প পাই। তো এর জন্য এই হেমিস্ফিয়ার গুলাকে সেপারেট করা ইজি থাকে। কিন্তু ভিতরে থেকে যখন নাকি সব এয়ার বের করে নিয়ে আসবো, সো ভিতরে থেকে আমরা কি পাবো না, কোনো হেল্প পাবো না। সো তাহলে এটাকে, এই দুইটা হেমিস্ফিয়ারকে সেপারেট করা বলতে গেলে অলমোস্ট ইম্পসিবল, যে অনেক কষ্ট। সো তাহলে এখন বলতেছে ঠান্ডা হয়ে গেলে কেন লিডটাকে রিমুভ করতে কষ্ট বেশি, বিকজ ঠান্ডা হয়ে গেলে ভিতরের যে এয়ার, ওই ভিতরের এয়ারটা ঠান্ডা হয়ে গেল না, তো ভিতরের এয়ার তো তোমাকে এত হেল্প করতে পারবে না। গরম এয়ার থাকলে পরে যত সে কন্টেইনার ওয়ালে প্রেসার এক্সার্ট করতে পারতো, এখন এয়ার যদি ঠান্ডা হয়ে যায়, সে কি তত প্রেসার এক্সার্ট করতে পারবে? সে তো তত প্রেসার এক্সার্ট করতে পারবে না। সো এর জন্য সিন্স দ্য প্রেসার ফ্রম দ্য ইনসাইড অফ দ্য কন্টেইনার ইজ লেস অর ইনসাইড অফ দ্য জার ইজ লেস, সো এর জন্য তখন লিডটাকে রিমুভ করতে কি করতে হবে, কষ্ট বেশি করা লাগবে। তো এই যে দ্য প্রেসার ইনসাইড দ্য জার ইজ নাও লেস, কমে গেছে না টেম্পারেচার কমাতে, is less than the atmospheric pressure, so there will be a force holding the lid onto the jar. So তাহলে বাইরের প্রেসারের থেকে ভিতরের প্রেসার কম, তো আমরা ওইটাকে রিমুভ করতে সময় ভিতরের থেকে যদি হেল্প না পাই বা হেল্পটা যদি কম পাই, তো তাহলে ওইটাকে খুলতে, যে লিডটা রিমুভ করতে কি করা লাগবে, বেশি কষ্ট করতে হবে। ওকে, সো তাহলে these were all the exercise questions of chapters 18 and 19. So তাহলে চ্যাপ্টার 18 and 19 এর এক্সারসাইজ কোশ্চেন গুলো আমাদের পড়া শেষ। এই ফ্রাইডেতে তোমাদের 18-19 এর এক্সারসাইজ কোশ্চেন এর এগুলোর উপর টেস্ট হবে। দেন নেক্সট ফ্রাইডেতে তোমাদের কি ইউনিট কোশ্চেন গুলো থাকবে, হোমওয়ার্ক, ইউনিট কোশ্চেন গুলো সলভ করে দেন জমা দিবা। দেন নেক্সট উইকে এগুলার সলিউশন হবে, দেন এগুলার পরীক্ষা হবে। ওকে, সো আজকের ক্লাসের যেই হোমওয়ার্ক গুলো আমরা দেখলাম সলিউশনটা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কিছু বুঝো নাই এমন? ওকে, সো তাহলে কারো যদি বুঝতে কোনো প্রবলেম না থাকে, দ্যাটস ভেরি গুড। তো তাহলে এখন আমরা ক্লাসটা এখানে শেষ করি। ওকে, ফ্রাইডে টেস্টের জন্য ভালো মতো প্রিপারেশন নাও, আর স্যাটারডেতে তো অ্যাস্ট্রোফিজিক্স স্টার্ট। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।